স্বাগত বিরতির সংবাদ রাত 9টায় বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি গোলাম সুফিয়া এবং সাথে আছে আমি মাহমুদা মমিতা। শুরুতে জানিয়ে দিচ্ছি বার্তাকক্ষের সবশেষ। দেশে করোনায় একদিনে 247 মৃত্যু এবং 15,192 রোগী শনাক্তের রেকর্ড। শনাক্তের হার 29.82। করোনা মোকাবেলায় ওয়ার্ডেও টিকা দেওয়ার পরিকল্পনা। সংকট কাটাতে দ্রুত নিয়োগ হচ্ছে চিকিৎসক ও নার্স। লকডাউনের চতুর্থ দিনে রাজধানীতে বেড়েছে গাড়ি চলাচল। নির্দেশনা ভেঙে বহু অফিস খোলায় কর্মস্থলমুখী ভিড়। অবসরে গেলেও বড় অপরাধে অভিযুক্ত সরকারি চাকরিজীবীর পেনশন আটকে যাবে। মন্ত্রিসভায় আইনের খসড়া অনুমোদন। এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের 10 দিনের রোড শো। তুলে ধরা হচ্ছে দেশের অর্থনীতির সক্ষমতা এবং বিনিয়োগ সুবিধা। এতক্ষণ শিরোনাম বলছিলাম, এবারে চলে যাচ্ছে পুরো খবরে। করোনায় একদিনে 3টি রেকর্ড দেখল বাংলাদেশ। মৃত্যু হয়েছে সর্বোচ্চ 247 জনের। রেকর্ড 50,952 নমুনা পরীক্ষায় সর্বোচ্চ 15,192 জনের করোনা শনাক্ত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ এবং মৃত্যুর এই উচ্চ হার ঈদের আগে বিধিনিষেধ শিথিলের ফল। 19 জুলাই একদিনে করোনায় সর্বোচ্চ 231 জনের মৃত্যু হয়। এক সপ্তাহের মাথায় আবারও রেকর্ড মৃত্যু হলো 247 জনের। এ নিয়ে প্রাণহানি দাঁড়ালো 19,521 জনে। 24 ঘন্টায় একসাথে 60 জেলায় মৃত্যু হয়েছে করোনায়। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে 72 জন, চট্টগ্রামে 61 এবং খুলনা বিভাগে মারা গেছেন 46 জন। বাকি 5 বিভাগে মৃত্যু হয়েছে 68 জনের। বিধিনিষেধ বাস্তবায়নে কঠোর না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসার আশঙ্কা বিশেষজ্ঞদের। আমরা বলে আসছি যে করোনার বেলায় আজকে যে মৃত্যু আমরা দেখছি, এর ইনফেকশন এবং সংক্রমণ হয়েছে কিন্তু 2 থেকে 3 সপ্তাহ আগে। সুতরাং ঈদের অনেক আগেই সংক্রমিত হয়েছে এবং রোগের সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে মৃত্যু বাড়ছে এবং মৃত্যু সম্ভবত আরো বেড়ে যেতে পারে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে প্রায় 51,000। সে বিবেচনায় শনাক্তের হার 29.82%। দেশে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 11,79,827 জনে। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা মোকাবেলায় ওয়ার্ড পর্যায় পর্যন্ত টিকাদান কর্মসূচি জোরদার করা হচ্ছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে এ তথ্য দেন তিনি। এ সময় মন্ত্রী আরও জানান, সংকট কাটাতে দ্রুত নিয়োগ দেওয়া হচ্ছে 4,000 ডাক্তার ও 4,000 নার্স। করোনা মোকাবিলায় ফেব্রুয়ারি থেকে টিকা দেওয়া শুরু হয়েছে, কিন্তু এখন পর্যন্ত খুব বেশি মানুষ টিকা নিতে পারেনি। প্রত্যন্ত অঞ্চলে টিকা না নেওয়ার প্রবণতাও রয়েছে। এ পরিস্থিতিতে করোনা মোকাবিলায় ওয়ার্ড, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে টিকা কার্যক্রম জোরদার হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সচিবালয়ে তিনি আরও জানান, সারা দেশের বয়স্কদের টিকার আওতায় আনতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। 90% সিট প্রায় অলরেডি বুকড হয়ে গেছে, রুগী আছে সেখানে। ভ্যাকসিনেশন কার্যক্রমটা জানি ওয়ার্ডে থেকে শুরু হয়ে যায়। ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা এবং ওয়ার্ডে যে সমস্ত বয়স্ক লোকরা আছে, সেই বয়স্ক লোকদেরকে ভ্যাকসিনেট করার ব্যবস্থা করা। তাদের মধ্যে ভ্যাকসিন নেওয়ার একটা অনীহা আছে। অসুস্থ বয়স্কদের প্রয়োজনে বাসায় গিয়ে টিকা দেওয়া হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, 21 কোটি টিকা নিয়ে আসা হচ্ছে, যা দিয়ে 14 কোটি মানুষকে টিকা দেওয়া হবে। এতে দেশের 80% মানুষ টিকার আওতায় আসবে। যে সংক্রমণ না কমলে রুগী কমবে না, রুগী না কমলে মৃত্যু কমবে না এবং হাসপাতালের জায়গা সংকুলন হবে না। লকডাউন মানাইতে হবে। আমাদের যারা লকডাউন মানাবার জন্য যারা দায়িত্ব আছে, তাদেরকে আরো কঠোর হতে হবে। এখন থেকে প্রতি সপ্তাহে ভারত থেকে 200 টন করে অক্সিজেন আসবে। এছাড়া শিগগিরই 43টি অক্সিজেন জেনারেটর দেশে আসবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার রোধে চলমান কঠোর বিধিনিষেধ অমান্য করে খুলেছে অনেক বেসরকারি প্রতিষ্ঠান।
এর ফলে বাধ্য হয়েই ঘর থেকে বের হচ্ছেন চাকরিজীবী মানুষ। লকডাউনের চতুর্থ দিনে রাজধানীর বিভিন্ন এলাকার সড়কে দেখা গেছে মানুষের ব্যাপক উপস্থিতি। বিনা কারণে বের হলে জরিমানা এবং আটক করছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে সড়কে মানুষ এবং গাড়ির চাপ বেশি থাকায় সবাইকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হচ্ছে না। এক একটি রিকশা আর ভ্যানে এভাবেই যাত্রাবাড়ি থেকে গুলিস্তান যাচ্ছেন অফিসগামী মানুষ। এজন্য এক একজনকে গুনতে হচ্ছে 50 থেকে 60 টাকা। বিধিনিষেধ না মানায় পুলিশ সদস্যরা ভ্যান থেকে নামিয়ে দিচ্ছেন অনেক যাত্রীকে। তবে রাস্তায় বের হওয়া মানুষের তুলনায় পুলিশের সংখ্যা অপ্রতুল। রাস্তায় বের হওয়া অনেকেই জানালেন, অফিস খোলা থাকায় করোনা ঝুঁকির মাঝেই বাধ্য হয়ে বের হয়েছেন তারা। আসতে হবে না কেন? অফিস খোলা, যেহেতু সরকারি চালু করছে, সাথে সাথে কিছু অফিস চালু হয়ে গেছে। ঠিক আছে, মানে পাশের একটা অফিস করলে তো আর একটা অফিস বলবি যে ওই অফিস খোলা, ওই অফিসের লোক আসতে পারে, তোমরা আসতে পারবে না কেন? এখানে 10 টাকার ভাড়া, সেখানে 150 টাকা ছাড়া যাইতে পারতেছি না। অনেক কষ্ট হচ্ছে, একটা রিক্সাও যেতে যাচ্ছে না। রাজধানীর প্রায় প্রতিটি এলাকার চিত্রই এমন। বেলা বাড়ার সাথে সাথে সড়কে বেড়েছে ভিড়। বাধ্য হয়ে এখন এই শেয়ারে ভ্যানে করে যেতে হচ্ছে। তাও প্রায় মানে এক একজন ভাড়া 50 টাকা করে নিচ্ছে, যেটা কিনা রিক্সায় গেলে আমার এটাই লিগ্যাল ভাড়া ছিল না। অফিস বন্ধ প্লাস খোলা। এখন কিছু কিছু কাজ আছে, গুরুত্বপূর্ণ কাজ, যেগুলো এক্সপোর্ট ইম্পোর্টের কাজ, তো না করলেই নয়। রাজধানীর যেসব স্থানে বিভিন্ন বাহিনীর চেকপোস্ট আছে, সেখানে মানুষের ভিড় কম দেখা গেছে। লকডাউনে বিনা কারণে ঘর থেকে বের হলে নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা। যৌক্তিক কারণে ঢাকায় প্রবেশ করার চিন্তা ভাবনা করতেছে, তাদেরকে আমরা সুযোগ দিচ্ছি, আর অন্যথায় তাদেরকে আমরা আইনগত ব্যবস্থা অথবা তাদেরকে যেখান থেকে আসছে সেখানে ব্যাক করে দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। যেসব প্রতিষ্ঠান আছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি এবং প্রতিষ্ঠানের ঠিকানা উল্লেখপূর্বক আমাদের সংশ্লিষ্ট ওইসব জায়গায় যেসব ম্যাজিস্ট্রেটরা কাজ করছেন তাদের সাথে আমরা কোঅর্ডিনেশন করে বিষয়টি মেসেজ দেওয়ার চেষ্টা করছি, যাতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদেরকে এর ধরনের চাপ তৈরি করা না হয়। 14 দিনের কঠোর লকডাউনের প্রথম দুদিন রাজধানীর সড়ক অনেকটাই ফাঁকা থাকলেও ঈদের পরের প্রথম কর্মদিবস থেকে প্রতিদিনই বাড়ছে গাড়ি আর মানুষের চাপ। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লকডাউনের চতুর্থ দিনে দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে মানুষের অবাধ চলাফেরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার মধ্যেও নানা অজুহাতে বাইরে বের হচ্ছে তারা। অলিতে গলিতে বেড়েছে জটলা, তবে তার মধ্যে কারোর মধ্যেই দেখা যায়নি স্বাস্থ্যবিধি নিয়ে সচেতনতা। সকাল থেকে চট্টগ্রামের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রাস্তায় বের হওয়াদের আনা হচ্ছে জিজ্ঞাসাবাদের আওতায়। মাস্ক ছাড়া কাউকে দেখলেই সতর্ক করা হচ্ছে। গাজীপুরে অলিগলিতে বেড়েছে জটলা, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে খুলছে দোকানপাট। সিলেটে 3 দিনের তুলনায় বেড়েছে অটোরিকশার চলাচল। রাজশাহীতে পুলিশি তৎপরতা থাকলেও থেমে নেই মানুষের চলাচল। একই অবস্থা বগুড়া, বরিশাল, লক্ষ্মীপুর, সাতক্ষীরা, ফেনীসহ বিভিন্ন জেলায়। এদিকে রাজবাড়ী, দৌলতদিয়া ফেরিঘাটে ভিড় না থাকলেও প্রাইভেট কার, মাইক্রোবাস ও মোটরসাইকেল যোগে ঢাকায় ফিরছেন অনেকে। কারোর মধ্যেই দেখা যায়নি স্বাস্থ্যবিধি নিয়ে সচেতনতা। তো আসলে ব্যাংকে চাকরি করি, আমাদের সেবাটা আসলে জরুরি সেবার মধ্যে পড়ছে। এখন আমাদের কষ্ট হলেও আসলে বৃহত্তর স্বার্থে এই কষ্টটা মেনে নিতে হবে। অপ্রয়োজনীয় যারা বাইরে হচ্ছে ওদেরকে আমরা ব্যাক করাই দিচ্ছি। রিক্সার মধ্যে 2 জন দেখতেছি, জিজ্ঞেস করতেছি, কষ্টের সম্মুখীন করতেছি যে আপনারা কেন বাইরে হয়েছেন, আপনারা সরকারের নিয়ম নীতি মানেন। তো পরে ওদেরকে আমরা ব্যাক করে দিচ্ছি। আর যে গাড়িগুলো দেখতেছি পাঠাও রাইড শেয়ার করতেছে, ওগুলো আমরা আইনের আওতায় নিয়ে আসছি। অনেকের মধ্যেই লকডাউন না মানার একটা প্রবণতা রয়েছে এবং ছোটখাটো ইস্যুতে, ছোটখাটো কারণেই তারা বাইরে বের হয়ে আসছে। সরকারি নির্দেশনা অমান্য করে কোনো প্রতিষ্ঠান চালু রাখলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই কথা জানিয়েছেন তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নিকারের সভায় আরও 3টি নতুন উপজেলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি কেউ আইন আমাদের এই বিধিনিষেধের আওতার মধ্যে যেগুলো আছে সেগুলো যদি কেউ খুলে থাকে, সেটা আমরা করছি, সেটা পর্যবেক্ষণ করছি যে কারা খুলছে, এবং সেটা যদি কেউ খুলে থাকে এরকম যদি ফাইন্ডিংস পাওয়া যায়, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সরকারের অপরিকল্পিত লকডাউনে জনজীবন বিপন্ন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুরে এক ভার্চুয়াল স্মরণ সভায় এই মন্তব্য করেন তিনি। এখানে অত্যন্ত পরিকল্পিতভাবে এই স্বাস্থ্য ব্যবস্থাকে তারা ভেঙে দিয়েছে, শুধুমাত্র একটি কারণে যে এর মাধ্যমে দুর্নীতির লক্ষ্যে তারা এটা করেছে। এবং
তাদের উদাসীনতা, তাদের অযোগ্যতা, তাদের ব্যর্থতা, তাদের দুর্নীতি আজকে দেশের মানুষের জীবনকে বিপন্ন করে ফেলেছে, জীবিকাকে বিপন্ন করে ফেলেছে। এই যে অপরিকল্পিত লকডাউন এবং সমস্ত ব্যবস্থা নিচ্ছে। লকডাউন মানতে সাধারণ মানুষের অনাগ্রহ নিয়ে হতাশা প্রকাশ করে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী। দুপুরে সচিবালয়ে তিনি আরও বলেছেন, শুরুতে করোনা নিয়ে যে ধরনের ভীতি ছিল তা কেটে যাওয়ায় লোকজন বিধিনিষেধ মানছেন না। দীর্ঘ 1 বছর গ্রামে করোনা না ছড়ানোর প্রেক্ষিতে গ্রামের মানুষের মধ্যে একটি ধারণা জন্মেছিল গ্রামে কখনো করোনা আসবে না। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি শহরের হাসপাতালগুলোতে যে রোগীগুলো ভর্তি হচ্ছে, ঢাকা শহর, চট্টগ্রাম শহর সহ বিভিন্ন বড় শহরগুলোতে, তার 70% রোগী গ্রাম থেকে আসছে। যুক্তরাষ্ট্রে আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশের অর্থনীতি বিষয়ক রোড শো। 10 দিনের রোড শোতে তুলে ধরা হচ্ছে দেশের অর্থনীতির সক্ষমতা, বিনিয়োগ, বাণিজ্য, শেয়ার বাজার এবং বন্ড মার্কেট। প্রবাসী ও বিদেশিদের বিনিয়োগে আকর্ষণ করাই আয়োজনের মূল লক্ষ্য। কর্মসূচির নাম দেওয়া হয়েছে রেইজ অফ বেঙ্গল টাইগার। নিউ ইয়র্কের হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্থানীয় সময় সোমবার সকাল 9:30টায় কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। নিউ ইয়র্কে অনুষ্ঠানের প্রথম দিনে 2টি সেশন হবে। প্রথম সেশনে থাকছে দেশের পুঁজিবাজারে প্রবাসী বিনিয়োগকারী সম্মেলন, আর দ্বিতীয় সেশনে হবে বিদেশি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী সম্মেলন। 28 জুলাই ওয়াশিংটনে অনুষ্ঠিত হবে স্টেক হোল্ডার্স মিটিং। 30 জুলাই লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে বিনিয়োগকারী সম্মেলন। সবশেষ 2 আগস্ট সান ফ্রান্সিসকোতে হবে যুক্তরাষ্ট্র বাংলাদেশ প্রযুক্তি খাতে বিনিয়োগ সম্মেলন। বিস্তারিত জানাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী উম্মন নাহার আজমি। ইতিমধ্যেই আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে, কেমন চলছে আর এই যে রোড শো সেটি থেকে আমাদের প্রত্যাশা কি? আসলে দেখতে পাচ্ছি যুক্তরাষ্ট্রের 4টি স্টেটে এই রোড শো প্রোগ্রামটি হবে। মূলত প্রথম প্রোগ্রামটির 2টি সেশনে আছে এবং বাকি প্রোগ্রামগুলো একটি করে সেশন। আজকের দিনের প্রথম সেশনটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এখানে আসলে মূলত প্রবাসী বিনিয়োগকারী, বাংলাদেশি বিনিয়োগকারী যারা আছেন তাদেরকে আসলে বাংলাদেশের বিনিয়োগে আকৃষ্ট করার জন্য এখানে আমাদের সরকারি নীতি নির্ধারক পর্যায়ে থেকে আছেন এবং নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি সেটা আমরা রপ্তানি আয়ের ক্ষেত্রে, আমাদের বিনিয়োগের ক্ষেত্রে প্রত্যেকটি খাতে যে উন্নতি হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আসলে এখন একটি বিনিয়োগকারীদের সবসময় একটি প্রশ্ন থাকে ইন্ডেক্সে আমাদের যে অবস্থান সেটা আসলে উন্নতির কতটুকু অগ্রগতি হচ্ছে, বাংলাদেশ আসলে এই ব্যাপারে কী পদক্ষেপ নিয়েছেন সেই বিষয়গুলো আসলে বিনিয়োগকারীরা জানতে চান। সেই বিষয়গুলো কিন্তু এখানে যারা সরকারি নীতি নির্ধারকরা আছেন, আমরা জানি যে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ থেকে নির্বাহী চেয়ারম্যান এসছেন, উনিও কথা বলবেন কিছুক্ষণের মধ্যে, এবং অন্যান্য বিনিয়োগকারী যারা আছেন তারাও এখানে কথা বলছেন। এবং সরকারি নীতি নির্ধারকরা আসলে বারবার বলছেন যে আমাদের ডুইং বিজনেস ইন্ডেক্সে এখন যে অবস্থান খুব শীঘ্রই কিন্তু 2 অঙ্কের ঘরে আমরা এখন 3 অঙ্কের ঘরে এই সুযোগটি অবস্থান করছেন। এবং আপনি জানেন যে শুধুমাত্র পুঁজিবাজার আসলে নয়, দেশের অর্থনীতির প্রতিটি ক্ষেত্রেই যাতে বিনিয়োগে আকৃষ্ট করা যায় এখানকার যারা বিনিয়োগকারী আছেন, মূলত এটি এই রোড মূল উদ্দেশ্য।
করোনার বিধিনিষেধের মধ্যে শিল্প কারখানা খুললে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। মন্ত্রিসভা বৈঠক শেষে তিনি আরও জানিয়েছেন, অবসরে গেলেও বড় অপরাধে অভিযুক্ত সরকারি কর্মকর্তাদের পেনশন আটকানোর আইন বহাল রেখেছে মন্ত্রিসভা। করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে দ্বিতীয় দফায় 23 জুলাই থেকে কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে, যা বহাল থাকবে 5 আগস্ট মধ্যরাত পর্যন্ত। তবে নানা অজুহাতে বিধিনিষেধ অমান্য করে অনেকেই রাস্তায় বের হচ্ছেন। মন্ত্রিসভার বৈঠক শেষে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, বিধিনিষেধ অমান্য করে লোকজনের অহেতুক বের হওয়ার বিষয়টি তারা গণমাধ্যমে দেখেছেন। এই বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের এই বিধিনিষেধের আওতার মধ্যে যেগুলো আছে সেগুলো যদি কেউ খুলে থাকে সেটা আমরা করছি, সেটা পর্যবেক্ষণ করছি যে কারা খুলছে, এবং সেটা যদি কেউ খুলে থাকে এরকম যদি ফাইন্ডিংস পাওয়া যায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল বৈঠকে সরকারি চাকুরি সংশোধন আইন 2021-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। অবসরে গিয়ে কোনো কর্মচারী গুরুতর অপরাধ করলে সরকার তার অবসর ভাতা সম্পূর্ণ বা আংশিক বাতিল, স্থগিত বা প্রত্যাহার করার বিধান এতে বহাল রাখা হয়েছে। সরকারি কর্মচারী রিটায়ার করে যায়, কিন্তু তারপরেও যদি তার কোনো দুর্নীতি থাকে বা তার কর্তৃক সরকারের কোনো লস হয়, তাহলে আগের আইনে ছিল যে তার পেনশন থেকে পুরাটা বা কিছুটা কেটে নিতে পারবে। এইটা যাতে না থাকে এরকম জনপ্রশাসন একটা প্রস্তাব নিয়ে আসছিল, কিন্তু ক্যাবিনেট সেটা এগ্রি করে না। ক্যাবিনেট আগেরটাই রেখে দিচ্ছে। করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি নিয়ে সরকারের শীর্ষ পর্যায়ে বৈঠক মঙ্গলবার অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেট 3 আসনের উপনির্বাচন 5 আগস্ট পর্যন্ত স্থগিত করেছে হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিমের বেঞ্চ এক রিট আবেদনের শুনানি শেষে আজ এ আদেশ দেন। করোনা পরিস্থিতি সামাল দিতে জারি করা লকডাউনের মধ্যেই 28 জুলাই এ নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল। গত 11 মার্চ মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে সিলেট 3 আসন শূন্য ঘোষণা করে নির্বাচনের তফসিল জারি করে নির্বাচন কমিশন। সংবিধান অনুযায়ী পদ শূন্য হওয়ার দিন থেকে 90 দিনের মধ্যে শূন্য পদ পূরণ করার বাধ্যবাধকতা। করোনার কারণে কয়েক দফায় পিছিয়ে 28 জুলাই ভোট গ্রহণের কথা ছিল। করোনা সংক্রমণ বাড়ায় সিলেট 3 আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ স্থগিত করতে সুপ্রিম কোর্টের 6 আইনজীবী ও 7 জন ভোটার রিট করেন। প্যান্ডেমিক পরিস্থিতিতে নির্বাচন করার অর্থ হবে প্যান্ডেমিক সিচুয়েশনকে আরও এগ্রাভেট করে দেওয়া, আরও বাড়িয়ে দেওয়া। এই জন্য আদালত এই কথাগুলি বিবেচনায় নিয়েছেন। প্যান্ডেমিকের কারণে নির্বাচন অনুষ্ঠিত হলে কোনোভাবেই স্বাস্থ্যবিধি মানা সম্ভব নয়। এটি বিবেচনায় নিয়ে আদালত 5 আগস্ট পর্যন্ত নির্বাচন প্রক্রিয়া স্থগিত করেছে। এই মুহূর্তে যেহেতু ইনফেকশনের 32% চলে গেছে এবং সরকারের এখানে লকডাউন আছে, কোর্টও সীমিত পরিসরে চলছে, সবকিছু বিবেচনা করে জনস্বার্থে এটা নির্দেশ দিয়েছে। রিটকারী আইনজীবী জানান, গত বছরও লকডাউনের শুরুতে যেসব উপনির্বাচন ছিল তা স্থগিত করা হয়। এছাড়া সংবিধান অনুযায়ী 7 সেপ্টেম্বর পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠানের সময় পাবে কমিশন। নির্বাচন কমিশনকেই ঠিক করতে হবে নির্বাচন পরবর্তীতে কবে হবে। তবে সেটি করার ক্ষেত্রে আদালতে তারা আসবেন, সব কথাবার্তা শুনবেন, তারপরে নতুন করে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। তবে অবশ্যই সেটি 7 সেপ্টেম্বরের মধ্যে হতে হবে। এর আগে রোববার ভোট গ্রহণ স্থগিত করতে প্রধান নির্বাচন কমিশনারকে আইনি নোটিশ পাঠানো হয়। রোববার ওই আসনের নির্বাচন কমিশনার করোনাক্রান্ত হয়ে মারা গেছেন। করোনাক্রান্ত হয়ে আইসিইউতে আছেন 2 সহকারী নির্বাচন কমিশনারও। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মহামারীতে নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা বিষয়ে ইসির ব্যাখ্যা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, মহামারী বা প্রাকৃতিক দুর্যোগে নির্বাচন পেছানোর ক্ষমতা রয়েছে কমিশনের। প্রয়োজনে তারা এই ব্যাপারে সুপ্রিম কোর্টের নির্দেশনা চাইতে পারেন। দেশে করোনা পরিস্থিতির মধ্যে অনুষ্ঠিত হয়েছে বেশ কিছু নির্বাচন। ইতিমধ্যে নির্বাচনী দায়িত্ব পালন করতে গিয়ে ইসির নিজেরই শতাধিক কর্মকর্তা কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সিলেট উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সহ 7 জন মারা গেছেন। ইসি বলছে, মেয়াদ শেষ হওয়ায় সাংবিধানিক বাধ্যবাধকতার কারণেই তাদের নির্বাচন করতে হয়েছে। এবছর লক্ষ্মীপুর 2 ও প্রথম ধাপের 204টি ইউনিয়ন সহ বাকি থাকা উপজেলা পরিষদ সহ বেশ কিছু নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে বাকি আছে সিলেট 3 আসনের উপনির্বাচন। সংবিধান মোতাবেক আগামী 7 সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে, কিন্তু এরপর কি হতে পারে?
বিশেষজ্ঞরা বলছেন, সাংবিধানিক বাধ্যবাধকতা থাকলেও যে কোনো দুর্যোগকালে ইসির ক্ষমতা রয়েছে নির্বাচন স্থগিত, বাতিল বা পিছিয়ে দেওয়ার। সাংবিধানিক বাধ্যবাধকতা আছে 90 দিনের মধ্যে করার, কিন্তু এর মধ্যে নির্বাচন কমিশনকে এও ক্ষমতা দেওয়া আছে, সাংবিধানিক বলা আছে ইলেকশন যদি বা নির্বাচন যদি ফ্রি ফেয়ার না হয় বা না হওয়ার আশঙ্কা থাকে, তাহলে ইলেকশন কমিশন যে কোনো সময় নির্বাচনকে এমন পিছাতে পারে। কিন্তু নির্বাচন কমিশন বলছে 180 দিনের মধ্যে তাদের নির্বাচন না করার কোনো সুযোগ নেই। বর্ধিত 90 দিনের পরও এটা করা যেতে পারে, এরকম যদি একটা রায় থেকে নিতে পারে, নিয়ে দিতেন আদালত থেকে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট থেকে, তাহলে পরে বোধহয় আমি সবচেয়ে বেশি খুশি হতাম। কিন্তু এমার্জেন্সি যেহেতু ডিক্লেয়ার্ড হয় নাই, তাতে তো হয় না। যেমন আপনি দেখলেন যে ইন্ডিয়াতে নির্বাচন হলো, আমেরিকাতে নির্বাচন হলো, একেবারে একদম হাইয়েস্ট লেভেল অতিমারির মধ্যে। করোনা ভাইরাসের বিস্তার রোধে জারি করা লকডাউনের মধ্যে বুধবার অনুষ্ঠেয় সিলেট 3 আসনের উপনির্বাচনের ভোট আগামী 5 আগস্ট পর্যন্ত স্থগিত করেছে হাইকোর্ট। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 24 ঘন্টায় ঢাকায় রেকর্ড 120 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় ঢাকা দক্ষিণে এডিস বিরোধী অভিযান শুরু করেছে 10টি ভ্রাম্যমাণ আদালত। কাল ঢাকা উত্তরে মাঠে নামবে আরও 10টি। কারো বাসায় লার্ভা পাওয়া গেলেই জরিমানা করবে এ 20টি টিম। করোনা সংকটকালীন সময়ে রাজধানী ঢাকার নাগরিক জীবনের অন্যতম প্রধান সমস্যা ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব। তাই ঢাকা দক্ষিণের এমন প্রচারণায় বোঝা যায় ডেঙ্গু কতটা ভয়াবহ রূপ নিয়েছে। রাজধানীর প্রতিটি হাসপাতালে এখন বাড়ছে ডেঙ্গু রোগী, প্রতিদিন নতুন রেকর্ড হচ্ছে। সিটি কর্পোরেশনের মশক নিধন কার্যক্রমের ব্যর্থতাকে দুষছে নগরবাসী। একদমই ভালো না, ওখানে মশার ওষুধ মানে না দেওয়া মতো, মানে মাসে হয়তো একবার দুইবার দেয়, তা অনেক মাসে দেয় না। ট্যাক্স খাজনা না নেক, সব কিছু না নেক, বন্ধ করে দেখ। আমগোর সিদ্ধান্তভাবে আমরা কাজ করুম, আমগোর এগুলা নিব, আমগোর কোনো আরামও দিব না, তা আমগো এই কষ্ট দরকার কি আছে? শুধু মেইন রোড দিয়ে চলে যায়, বাসা পর্যন্ত আসে না, ওদেরকে ডাকলেও ওরা আসে না বাসা পর্যন্ত। তদারকিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মাঠে নেমেছে 10 জন ম্যাজিস্ট্রেট। ছাদবাগান নির্মাণাধীন ভবনে মিলছে এডিসের লার্ভা, করা হচ্ছে জরিমানা। পরশুদিনও পানিগুলো ওয়াশ করে গেছে, এরপরে গতকাল পানি দিয়েছে, পানি কোনোভাবে পানি পড়ছে এখানে। বিভিন্ন জিনিসপত্রে পরিষ্কার পানি রেখে দেওয়া অবহেলার দ্বারা যারা করছে তাদেরকে আমরা প্রাথমিকভাবে সতর্ক করছি। যদি আমরা গুরুতর অপরাধ দেখি তাহলে তাদেরকে আমরা জরিমানার আওতায় আনবো। আপনারা জানেন মাননীয় মেয়র মহোদয়ের নির্দেশে আমাদের বেশ কয়েকটি টিম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে অ্যাক্টিভ রয়েছে। এদিকে মঙ্গলবার থেকে এডিস নিধন অভিযান শুরু করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। 10টি অঞ্চলে 10 দিন চলবে এ অভিযান। সকল কর্মীকে মাঠে নিয়োজিত করে লার্ভিসাইডিং, ফগিং থেকে শুরু করে যে সকল কাজকর্ম করা প্রয়োজন সেগুলো করব। পাশাপাশি আগামীকাল থেকে খুব কঠোরভাবে মোবাইল কোর্ট আমরা মাঠে কাজ করবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে নগরবাসীরও সচেতনতা প্রয়োজন বলে মনে করে সিটি কর্পোরেশন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে মাল্টায় যাওয়া 165 বাংলাদেশি অভিবাসন প্রত্যাশী 18 মাস ধরে দেশটির ডিটেনশন সেন্টারে আটক আছেন। সোমবার বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, পর্যায়ক্রমে আটককৃতদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াও শুরু হয়েছে। তবে এর আগে আটককৃতদের তথ্য যাচাই বাছাই করা হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে শনিবার মাল্টা সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আইএবা প্রতিনিধিরা। বন্দীদের মুক্তির জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হবে বলেও জানান তারা। সীমান্ত নজরদারি সংস্থা ফ্রন্টেক্স জানিয়েছে, শুধু চলতি বছরই 1000 বাংলাদেশিকে আটক করেছে তিউনিসিয়া কোস্টগার্ড। পাচারের সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 2 কোটি টাকা মূল্যের সৌদি রিয়াল সহ 8 দেশের মুদ্রা জব্দ করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন। এই ঘটনায় একজনকে আটক করেছে এপিবিএন। 2 বছর আগে ছিলেন গুলিস্তানের কাপড় ব্যবসায়ী, হয়ে গেলেন টাকা পাচারকারী চক্রের সদস্য।
সোমবার সকালে কয়েকটি দেশের মুদ্রাসহ তাকে আটক করে রাজধানীর বিমানবন্দর এপিবিএন। গুলিস্তানে ওনার একটা কাপড়ের দোকান ছিল, তো গত 2 বছর ধরে উনি ওই ব্যবসা ছেড়ে দিয়ে, যেটা আমরা কমার্শিয়াল যাত্রী বলি যাদেরকে, যারা লাগেজ সুবিধার জন্য দেশের বাইরে প্রতিনিয়ত যাচ্ছেন এবং আসছেন, তো এই কাজে উনি লিপ্ত হয়েছে। পাচারকালে বিমানবন্দর থেকে প্রায় 2.5 কোটি টাকা মূল্যের সৌদি রিয়াল সহ প্রায় 8টি দেশের মুদ্রা জব্দ করেন এপিবিএন। কোথা থেকে এই অর্থায়নটা, কিভাবে এই অর্থটা আসলো এবং এটা কিভাবে কোন কাজে খরচ হতো, সেটাও আসলে তদন্ত সাপেক্ষে বুঝতে পারবো আমরা এটার গুরুত্ব কতটুকু। গত 2 বছরে জাহাঙ্গীর বিভিন্ন দেশে 134 বার আসা যাওয়া করেন। সবশেষ তিনি কয়েকটি দেশের মুদ্রাসহ ইস্তাম্বুল যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর জানান, এই ধরনের প্রতিটি কাজের বিনিময়ে তিনি 4-5 লাখ টাকা পেয়ে থাকেন। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চোট নিয়ে অস্বস্তি ছিল, তবে পারিবারিক কারণে অস্ট্রেলিয়া সিরিজে খেলছেন না লিটন দাস। জিম্বাবুয়ে থেকে আলাদাভাবে দেশে ফিরছেন তিনি। অন্যদিকে গোড়ালির চোটে শুরু থেকে মুস্তাফিজকে পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে। জৈব সুরক্ষা বলয়ের শর্তে জিম্বাবুয়ে সফরের 17 জন নিয়েই হবে অস্ট্রেলিয়া সিরিজের দল। জিম্বাবুয়ে সফর লিটনের জন্য ভালো মন্দের মিশেল। ওডিআই সেঞ্চুরি হয়েছে আনন্দের উপলক্ষ, বিপরীতে চোটে পড়ায় টি20 সিরিজ মিস করাতে আছে আক্ষেপ, হতাশা। ওই চোট কাটিয়ে সামনের অস্ট্রেলিয়া সিরিজে খেলা নিয়েছিল শঙ্কা। সবশেষ খবর, অজিদের সাথে মোকাবেলায় মিলছে না লিটনের সার্ভিস। পারিবারিক কারণে দেশে ফিরে চলে যাবেন সুরক্ষা বলয়ের বাইরে, সেখান থেকে ফেরার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে টাইগার স্কোয়াড হবে 17 সদস্যের, যেখানে লিটনের বিকল্প কিপার ব্যাটসম্যান মিঠুন। মুস্তাফিজকে নিয়েও শঙ্কা রয়েছে। ট্যুর ম্যাচে পাওয়া গোড়ালির চোট এখনো বয়ে বেড়াচ্ছেন। অস্বস্তি নিয়ে খেলেছিলেন প্রথম টি20। পরের 2 ম্যাচে অবশ্য তাকে বিশ্রামে রাখে ম্যানেজমেন্ট। দেশে ফেরার পরেই ফিজকে নিয়ে সিদ্ধান্ত জানা যাবে। কুচকির চোট সামলে ঠিকঠাকই খেলে যাচ্ছেন সাকিব। সৌম্য যুক্ত হয়েছেন সেই তালিকায়। রোববার শেষ ম্যাচে তারও কুচকিতে টান লাগে, যদিও তাদের ফিটনেস নিয়ে দুশ্চিন্তার কারণ নেই। চোটের কারণে লম্বা সময় বাইরে তামিম, সুরক্ষা বলয়ের শর্তে কাটা পড়েছেন মুশফিক। এখন লিটনকেও পাচ্ছে না বাংলাদেশ। অস্ট্রেলিয়া সিরিজের চ্যালেঞ্জ তাই কঠিন হয়ে গেল আগে ভাগেই। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সব সংখ্যা কেটে গেছে। নির্ধারিত 29 জুলাই ঢাকা আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। 3 থেকে 9 জুলাই হবে 5 টি20। এদিকে ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সের সার্ভিসের সন্তুষ্ট বিসিবি। তার সাথে চুক্তি বাড়িয়ে টি20 বিশ্বকাপ পর্যন্ত করার কথা বলেছেন ক্রিকেট অপারেশন চেয়ারম্যান আকরাম খান। বাংলাদেশ অস্ট্রেলিয়া 5 ম্যাচের টি20 সিরিজের সূচি চূড়ান্তই ছিল, কিন্তু বিপত্তি বাধায় উইন্ডিজ অস্ট্রেলিয়া দ্বিতীয় ওয়ানডের আগে একজন সাপোর্ট স্টাফের কোভিড আক্রান্তের খবরে তৈরি হয় শঙ্কা। তবে বিসিবি ক্রিকেট অপারেশনস জানাচ্ছে, অজিতের ঢাকায় আসা কিংবা ফিক্সচার সবকিছু নির্ধারিত সূচিতেই হবে। ওরা যে একটা ম্যাচ পিছিয়েছে ওটা কিন্তু কোনো সমস্যা নেই, বিকজ ওদের রিজার্ভ ডে ছিল 2 দিন। সো এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, ওরা অন টাইমে আসছে। আর ম্যাচ টাইমিংটা মোস্ট প্রবলি আমরা 6টায় শুরু করব। দলের সেরা ক্রিকেটারদের ছাড়া আসছে মাইটি অস্ট্রেলিয়া। বাংলাদেশও পাচ্ছে না গুরুত্বপূর্ণ 2 ক্রিকেটারকে। ইনজুরি কেড়ে নিয়েছে তামিমকে, আর মুশফিকের কোয়ারেন্টাইন জটিলতায় ছাড় দেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। অজিতের নিয়ে বাড়তি সতর্কতার পরামর্শ আকরামের। না, ওর সম্ভাবনা কম, কারণ আপনার ওই যেহেতু ওর আব্বা আম্মার একটা অসুস্থতার কারণে ওকে আসতে হয়েছে। আমরা হোম অ্যাডভান্টেজ আমাদের থাকবে, বাট তারপরে আমি মনে করি অস্ট্রেলিয়া কিন্তু অনেক শক্তিশালী দল। জিম্বাবুয়েতে 3 ফরম্যাটে সিরিজ জয়ে প্রশংসায় ভাসছে বাংলাদেশ। ওখানে থাকতেই ভালো খবর পেয়েছেন ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স। তামিম, সাকিব, মুশফিকরা প্রিন্সকে লেটার মার্ক দিচ্ছেন। বিসিবিও এই প্রোটিয়াসের কাজে সন্তুষ্ট, তাই বিশ্বকাপ পর্যন্ত প্রিন্সকে রেখে দিচ্ছে বিসিবি। ওয়ার্ল্ড কাপের আগে ভেরি ডিফিকাল্ট আপনার কোচ পাওয়া, এবং যেহেতু প্লেয়াররাও ওর উপরে মানে একটা আস্থা রেখেছে, এবং জিম্বাবুয়েতে কিছু ব্যাটসম্যানকেও দেখেছি চমৎকার ব্যাটিং করছে। সো ফার সব কিছু মিলিয়ে আমরা ওকে চিন্তা করছি যেন কন্টিনিউ করাবো, বাট ও কনফার্ম হোক আপনার ওয়ার্ল্ড কাপ পর্যন্ত আছে। অস্ট্রেলিয়াকে রুখে দিতে উইকেটে খুব বেশি পরিবর্তন আসছে না। টি20 উপযোগী উইকেটের দিকেই ঝুঁকবে স্বাগতিক দল। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টোকিও অলিম্পিকে কাল ব্যক্তিগত ইভেন্টে লড়াইয়ে নামছেন আর্চার রোমান সানা। এলিমিনেশন রাউন্ডে তার প্রতিপক্ষ গ্রেট ব্রিটেনের টম হল। র্যাঙ্কিংয়ে ঢের এগিয়ে থাকায় 32 থেকে শেষ 16তে আসতে রোমানই ফেভারিট।
টোকিও মিশনে এখন পর্যন্ত ভালো মন্দ দুটো অভিজ্ঞতাই হয়েছে রোমানের। একক বাছাইয়ে 17তম হয়ে পরের রাউন্ডে পেয়েছেন সহজ প্রতিপক্ষ। মিশ্র দ্বৈতে দিয়া সিদ্দিকীকে নিয়ে অবশ্য কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছেন। এবার একক ইভেন্টে লক্ষ্যের পেছনে ছোটার পালা। এলিমিনেশন রাউন্ডে প্রতিপক্ষ গ্রেট ব্রিটেনের টম হল। বিশ্ব র্যাঙ্কিংয়ে 87-তে থাকা হলের চেয়ে ঢের এগিয়ে রোমান, আছেন 25-এ। জয় পেলে একই দিন শেষ 16-র বাধা টপকে 8-এ ওঠার পরীক্ষাও দিতে হবে। সবশেষে 31 জুলাইয়ে হওয়ার কথা পদকের চূড়ান্ত লড়াই। যে ওয়ার্ল্ড কাপ দুটি খেলেছি সেটা আমাদের জন্য অত্যন্ত ভালো এবং একটা এক্সপিরিয়েন্স এবং কনফিডেন্স লেভেল হাই হয়েছে। ইনশাল্লাহ একটা ভালো ফলাফল করতে পারবো। আর কনফিডেন্স লেভেলটা আগের থেকে অনেকটা বিল্ড আপ হয়েছে। রোমানের বড় স্বপ্ন, সামনে পাহাড় সম বাধা, কিন্তু কঠিন লড়াইয়ে জয়ের অভ্যাস যে তার পুরনো। বছর দুয়েক আগে এশিয়া কাপ স্টেজ 3-তে চীন সাউথ কোরিয়ার প্রতিযোগীদের সাথে টক্কর দিয়ে জিতেছিলেন স্বর্ণ। সে বছরই বিশ্বকাপে ব্রোঞ্জ জিতে অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছিলেন। তাক লাগিয়ে দিয়েছিলেন দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন কিম ওজিনকে হারিয়ে দিয়ে। সবশেষ বিশ্বকাপের মিশ্র দ্বৈতে দিয়া সিদ্দিকীকে সাথে নিয়ে রৌপ্য জয়ের গল্পটা তো এখনো তরতাজা। অলিম্পিকে একটা পদকের স্বপ্ন বাংলাদেশের। সেই স্বপ্নযাত্রায় এগিয়ে যান রোমান, প্রার্থনা দেশ জুড়ে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টোকিও অলিম্পিকের তৃতীয় দিনে চীনকে টপকে জাপান আর যুক্তরাষ্ট্রের দাপট। সাঁতারের অনেকগুলো ইভেন্টের ফাইনাল হয়েছে। 400 মিটার ফ্রিস্টাইল রিলের সেরা মার্কিন কেলিভ ড্রেসেল, আর 100 মিটার ব্রেস্ট স্ট্রোকে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন ব্রিটিশ অ্যাডাম পেটি। সব ছাপিয়ে স্কেটবোর্ডিংয়ে মাত্র 13 বছর বয়সে স্বর্ণ জিতে আলোচনায় জাপানের মোমিজি নিশিয়া। মাইকেল ফেলপসের পর কেলিভ ড্রেসেলকে নিয়ে মাতামাতি মার্কিন গণমাধ্যমে। টোকিওতে 7 স্বর্ণের লক্ষ্যে এসেছেন, প্রথমটা জিতলেন অনায়াসে। 400 মিটার ফ্রিস্টাইল রিলেতে 3 মিনিট 8.97 সেকেন্ড সময় নিয়ে করেছেন বাজিমাত। দিনের শুরুতে পদক তালিকাতেও চীনকে টপকে শীর্ষে পৌঁছে গিয়েছিল যুক্তরাষ্ট্র। 100 মিটার ব্রেস্ট স্ট্রোকে স্বর্ণ ধরে রেখেছে ব্রিটিশ সাঁতারু অ্যাডাম পেটি। 57.37 সেকেন্ড টাইমিং করে তিনি পেছনে ফেলেন নেদারল্যান্ডসের অর্ন কামিঙ্গাকে। মেয়েদের 100 মিটার বাটারফ্লাইয়ে সেরা কানাডার মার্গারেট ম্যাকনেইল। প্রথমে পিছিয়ে থাকলেও শেষ 50 মিটারে সামলে নেন তিনি। এই ইভেন্টে রৌপ্য জেতেন চীনের ঝ্যাং ইউফেই। তুমুল লড়াই শেষে 10 মিটার সিনক্রোনাইজড ডাইভিংয়ে শ্রেষ্ঠত্ব গ্রেট ব্রিটেনের। পানিতে ঝাঁপ দেওয়ার সৌন্দর্যে চীনের চাওচেন জুটিকে হারিয়ে দেন টম ডেলি ম্যাটলি। স্বাগতিকদের জন্য আনন্দের বার্তা দেন মাত্র 13 বছরের মোমিজি নিশিয়া। প্রথমবার অলিম্পিকে অন্তর্ভুক্ত স্কেটবোর্ডিংয়ে হয়েছেন সেরা। অলিম্পিকে জাপানের সবচেয়ে কম বয়সী স্বর্ণজয়ী অ্যাথলিট এখন মোমিজি। 1936 বার্লিন অলিম্পিকে রেকর্ড গড়া মার্কিন গ্যাস্ট্রিং ছিলেন মোমিজের চেয়ে 63 দিনের ছোট। গোল্ডেন স্ল্যামের পথে আরও এক ধাপ এগিয়েছেন নোভাক জকোভিচ। জার্মানির লেনার্ড স্ট্রাফকে হারাতে শীর্ষ বাছাইয়ের বেগ পেতে হয়নি। দ্বিতীয় রাউন্ডে সার্বিয়ান তারকার জয় 6-4, 6-3 গেমে। জয়ের ধারায় নাওমি ওসাকা সুইজারল্যান্ডের জোলুবিককে 6-3, 6-2 গেমে হারিয়ে পৌঁছেছেন তৃতীয় রাউন্ডে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। জানাচ্ছি পরের খবরটি। ঈদের পর আবারও সারা দেশে শুরু হয়েছে কম মূল্যে টিসিবির খোলা ট্রাকে পণ্য বিক্রি। সোমবার সকাল থেকে রাজধানী সহ সারা দেশে আগামী 1 মাস টিসিবির পণ্য পাওয়া যাবে। ক্রেতারা বলছেন নিত্যপণ্যের বাজারে ভোগ্যপণ্যের দাম বেশি হওয়ায় টিসিবি থেকে কিনছেন তারা। ঈদের একদিন আগে শেষ হয় খোলা ট্রাকে টিসিবির পণ্য বিক্রি। তবে করোনা ও শোকাবহ আগস্ট মাস সামনে রেখে আগামী 26 আগস্ট পর্যন্ত 1 মাস পণ্য বিক্রির ঘোষণা দিয়েছে টিসিবি কর্তৃপক্ষ। সোমবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় খোলা ট্রাকে পণ্য কিনতে লাইনে দাঁড়ান ক্রেতারা। এ সময় তারা বলেন, বাজারের চেয়ে সাশ্রয়ী মূল্যে পাওয়ায় লাইনে দাঁড়িয়ে পণ্য কিনছেন তারা। 200 টাকা মনে করেন যে কম পাওয়া যায় আর কি, এই জন্য আর কি কষ্ট করে তেল, চাল, ডাল আর আপনার চিনি নেওয়া হয় আর কি। মধ্যবিত্ত গরিব সবার জন্য থাকাটা উচিত, কারণ আমরা তার বড় লোক না, আমরা মধ্য ফ্যামিলি, তারপর তার মধ্যে গরিব আছে, সবার জন্য এটা বেটার আর কি। জনগণ তো অনেক বৃদ্ধি, কেউ পায় কেউ পায় না,
पब्लिक दारे थे। টিসিবি বলছে প্রতি লিটার সয়াবিন তেল 100 টাকা, ডাল ও চিনি প্রতি কেজি 55 টাকায় বিক্রি করছে প্রতিষ্ঠানটি। আমাদের গত মাসেও যে কার্যক্রম করেছিলাম এই মাসেও সেই কার্যক্রমের অংশ হিসেবে এটা পণ্যের মূল্য আগের মতো নির্ধারিত আছে। গত বরাদ্দে আমরা 12 দিন বিক্রি করেছিলাম, গত মাসের 18 তারিখ পর্যন্ত ঈদের আগে। এই বরাদ্দে আমরা আজকে থেকে শুরু হচ্ছে, এটা আগামী 26 তারিখ পর্যন্ত চলবে, মানে অর্থাৎ গত বরাদ্দের দ্বিগুণ সময়ব্যাপী আমাদের এই পণ্য বরাদ্দ কার্যক্রম চলবে সারা দেশে। এছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকায় খোলা ট্রাকে চাল ও আটা বিক্রি করছে খাদ্য অধিদপ্তর। সেখানেও 1 কেজি চাল বিক্রি হচ্ছে 30 টাকায় এবং আটার দাম রাখা হচ্ছে 23 টাকা। বাজারে চেন কম পাওয়া যাচ্ছে, প্রায় আপনার 20-22 টাকা 30 টাকা কম পাওয়া যাচ্ছে প্রতি কেজিতে চাল। আটাও পাওয়া যাচ্ছে আপনার প্রতি কেজিতে আপনার 15-16 টাকা কেজি। 5 কেজি একটা সংসারে 2 দিনও চলে না, এজন্য আমরা 10 কেজি বা 20 কেজি করে দিলে আরও বেশি ভালো হয়। সারা দেশে মোট 450টি ট্রাকের মাধ্যমে টিসিবির পণ্য কিনতে পারবেন ক্রেতারা, যা সকাল 10টা থেকে শুরু হয়ে পণ্য বিক্রি শেষ না হওয়া পর্যন্ত চলমান থাকবে। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে গত 2 বছরে বিদেশি বিনিয়োগ কমেছে গড়ে 20% বেশি। বিনিয়োগ কমার পেছনে কারণ হিসেবে আস্থার সংকটকেই দুষছেন বিশ্লেষকরা। পাশাপাশি অর্থনৈতিক অঞ্চলগুলোর অবকাঠামো নির্মাণ কাজ দ্রুত শেষ করার তাগিদ তাদের। অর্থনৈতিক উন্নয়ন এবং শিল্পায়নকে শক্তিশালী করতে প্রয়োজন প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের, কিন্তু গত 2 বছর ধরে টানা নেতিবাচক অবস্থানে বিদেশি বিনিয়োগ। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে 2020 সালে দেশে 337 কোটি 85 লাখ ডলারের সরাসরি বিদেশি বিনিয়োগ এসেছে, যা 2019-এর চেয়ে 61 কোটি 30 লাখ ডলার কম, আর 2018-এর তুলনায় 116 কোটি 77 লাখ ডলার কম। ব্যবসায়ীরা বলছেন করোনার কারণে গত বছর ব্যবসা বাণিজ্য একেবারেই স্থবির ছিল, যার নেতিবাচক প্রভাব পড়েছে বিনিয়োগে। বিজনেস কনফিডেন্সটাকে বাড়াতে হবে, যার কারণে অবশ্যই কান্ট্রি ব্র্যান্ডিং এর ক্ষেত্রে আমাদের যে ধরেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বিভিন্ন যে আমাদের ডিপ্লোম্যাটিক মিশনগুলো আছে তাদেরকে একটু জোর দেওয়া উচিত। যখন স্থানীয় শিল্পায়নকে শক্তিশালী করা হবে সেটাকে দেখেই কিন্তু বিদেশি বিনিয়োগ অটোমেটিক্যালি উৎসাহিত হবে। দেশে বিনিয়োগ কমার কারণ হিসেবে আস্থার সংকটকেই দায়ী করছেন বিশ্লেষকরা। আমাদের সমস্যাটা হচ্ছে আমরা এখনো বাংলাদেশকে একটা আস্থার জায়গায় নিয়ে যেতে পারি, এবং সেটার কারণেই আমাদের এখানে লোক আসছে। মানে পাকিস্তানেও তারা যাচ্ছে, কিন্তু বাংলাদেশে আসতেছে। মিয়ানমারে যাচ্ছিল এতদিন পর্যন্ত, এখন একটু থামাতে হয়েছে। মিয়ানমারে না যাওয়ার কারণেও যে আমাদের যে একটা বাড়ার একটা সম্ভাবনা ছিল সেটাও কিন্তু সেইভাবে দেখছি। সরাসরি বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রচারণার উপর জোর দিচ্ছেন বিশ্লেষকরা। এছাড়াও এয়ারপোর্ট বন্দরে সংস্কার প্রয়োজন বলেও মত তাদের। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোনো অনুমতি ছাড়াই গুলশান লেকে বাঁধ দিয়ে মাছ চাষ করছে কয়েকজন প্রভাবশালী। তাদের দাবি মশার লার্ভা ধ্বংস করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে গুলশান সোসাইটির অভিযোগ মশা নিধনের অজুহাতে লেক দখলের পাঁয়তারা চলছে। একে অবৈধ বলছে রাজুকো। রাজধানীর গুলশানের 29 ও 30 নম্বর লেকের পাশের ওয়াকওয়ের ছবি এটি। আদালতের নিষেধাজ্ঞায় আটকে আছে উন্নয়ন কাজ। সেই সুযোগে ময়লা আবর্জনা ও বর্জ্য ফেলে ভরাট করা হচ্ছে লেক। আপনার বাপদাদার সম্পত্তি হলে দাগ নাম্বার থাকে, এখানে কোনো দাগ নাম্বার কোনো আছে? সরকারি জায়গা, এগুলি নদীর জায়গা। আরও 14 বছর আগে ভোগ দখল, 14 বছর আগে জায়গা তো ভাঙা আছিল। লেকের পানিতে এডিস মশার লার্ভা থাকার অজুহাতে লকডাউনের মধ্যেই বাঁধ দিয়ে শুরু হয়েছে মাছ চাষ। গুলশান সোসাইটির অভিযোগ, রাজুকের সঙ্গে লেক ব্যবস্থাপনার চুক্তি থাকলেও তাদের না জানিয়ে দখলের চেষ্টা করছে প্রভাবশালীরা। তারা কিছু দুষ্কৃতিকারী, তারা সরকারের নাম ভাঙিয়ে তারা লেক দখলের সঙ্গে জড়িত আছে। এটা আমাদের জলাশয় সংরক্ষণ আইনের সম্পূর্ণভাবে ব্যাঘাত ঘটেছে এটার মধ্যে দিয়ে। অভিযোগ পাওয়া গেছে ক্ষমতাসীন দলের করাইল বস্তি এলাকার নেতারা এই কাজ করছেন, যার নেতৃত্বে আছেন ইউনিট নেতা মোহাম্মদ আলী। ক্যামেরায় কথা বলতে না চাইলেও তাদের দাবি কর্মসংস্থানের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। মাছ ছাড়বো, হ্যাঁ, আবার শুনতেছি যে এমনি রিপন মিয়ার কাছে যান আপনি, উনি এলাকার একজন মুরব্বী, ওনার কাছে গেলে সবাই সবকিছু জানতে পারে। আর ওয়ার্ড কাউন্সিলর বলছেন, উত্তরের মেয়রের নির্দেশে মশার লার্ভা ধ্বংসের জন্য লেকে মাছ চাষ করা হচ্ছে। এই মশার উপদ্রব থেকে এলাকাবাসীকে
মুক্ত করার জন্য আমরা সেখানে মাছের চাষ করি এবং মাছ সেখানে ফেলে আজকে দেখেন লেকের পানি কত সুন্দর। তবে রাজুক বলছে লেকে সরকারিভাবে মাছের পোনা ছাড়ার অনুমতি দেওয়া হলেও বাণিজ্যিক মাছ চাষের কোনো চুক্তিই হয়নি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে কাউন্সিলরের উদ্যোগে এখানে মাছ ফেলা হয়েছে মশার লার্ভা খাওয়ার জন্য। এই জন্য এখানে মাছ ফেলা, এখানে মাছ কোনো এগুলো খাওয়ার জন্য ব্যবহার করা হবে না, তাদেরকে ওয়ার্নিং দিয়েছি আমি। এ ঘটনায় কমিটি গঠন করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান রাজুকের চেয়ারম্যান। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে বাংলাদেশের অর্থনীতি বিষয়ক রোড শো রেজ অব বেঙ্গল টাইগার। অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। And when I go and see my constituency, I find that at my union level, you know, union is the lowest administrative structure in our country. At the union level, we have Chinese restaurants. So if there is no trickle-down effect, how can people... So there are two issues. The guy who is opening the Chinese restaurant, why is he doing it? Because obviously he has a market, otherwise he wouldn't be investing in that. And there is that customer base is there. Forget a Chinese restaurant. You'll be surprised. You have event management. So if you want, you can go and you can see that, you know, there's written that you are going to have a marriage ceremony or you are going to have a birthday party. There is an event management at the union level, at the Upazila level. Forget that. You have beauty parlors. You have gyms. And the most interesting thing I found, of course, during the COVID, I have not been able to go back to my constituency for some time, but the last time I was there, while I was driving, I found a pet shop. And there is this pet shop where they are selling, you know, a rabbit or a fish, a goldfish, or a parrot. So this shows the actual economic growth. And the reason why I started, why I wanted to give you this example, was that there's a huge domestic market. You see, the purchasing power of Bangladeshis has gone up. And there's a huge domestic market. So when we are talking about investment, of course, our emphasis is on export, and we want to diversify our exports. But there is a huge domestic market and the investment in the field, and the fields which have been mentioned. You see, for example, medical, tourism. These are areas where there's a huge opportunity for people to invest. So that's so the trickle-down effect has actually taken place. So if somebody comes and says that there has not been a trickle-down effect, that's not okay. And what other thing which the government is doing, and what the finance secretary mentioned to you a little bit earlier only, is that on the one hand we are developing the economy, and for the people who are the poor people, for them we are giving direct monetary support to take them out of poverty, bring them to a level where they are actually able to participate in the economic development which is taking place in the country. So that's as far as the overall market situation is concerned. The second point is, in Bangladesh, this has been possible, and it has been mentioned a number of times, but not specifically, which I would like to emphasize. What has happened? Why has this been possible? This has been possible because of the political stability which we have had for the last 12 years. If you remember, before, many of you would have known that we were known for a country, one of the biggest, as you know, I've been very active in trade politics. And when I was president of the Federation of Bangladesh Chambers of Commerce, foreign investors would come to us
not only investors, even our foreign buyers or people with whom, foreigners with whom we were interacting as far as economy was concerned, one of the biggest criticism which they used to have about Bangladesh was hartal. In fact, they knew hartal had become a vocabulary which everybody, any foreigner who used to deal in Bangladesh knew exactly what hartal was. Today, the new generation of investors and foreigners, they don't even know what hartal means. And this is a fact. And you know, we've forgotten it, and this is human nature. You forget this thing, but this is actually a fact. The political stability is very, very important, and that is what Honorable Prime Minister has been able to achieve. And I think that is the biggest gift she has been able to give Bangladesh, and that is political stability. We have a working democracy. We have a small number of opposition members in parliament, and that is because they did not participate in the last election properly, but those who did, and then recently there have been by-elections where number of opposition members of parliament have come up. In parliament, I tell you, these few small number of opposition members are giving us a run for our money. The way they raise their issues, the way, and it is a very, very vibrant parliament, and it is something which is, you know, democracy is actually thriving in Bangladesh. So when people, I think, which is very, very important, and is the fact that our economic growth, we are doing it in a very, very planned manner. We have identified that in order to grow and achieve the targets, so the planning which we have done is, first and foremost, we have set our goals, very, very clear goals. So we are, as you have heard, we have passed with flying colors, and we are now graduating from a least developed country to a middle-income country. But we have set our goals further than that. Honorable Prime Minister has said by... নিউ ইয়র্ক থেকে আমরা সরাসরি দেখছিলাম প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বক্তব্য। আর সেই সঙ্গে শেষ করছি রাত 9টায়। বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি।